ইনবক্সে সেদিন একটি মেসেজ পাই, সেখানে লেখা ছিল আমি একজন পতিতা, আমি আপনার সাথে একটা গল্প শেয়ার করতে চাই, আমার জীবন গল্প। আপনি এখন হয়তো ভাবতে পারেন আমি আপনার সাথে মজা করছি, তবে একদম না, আমি আপনার সাথে কোনো মজা করছি না। আপনি হয়তো এখন এটাও ভাবতে পারেন একজন পতিতা কেন আমাকে মেসেজ করবে, একজন পতিতার আমার সাথে কি দরকার। আমিও আপনাকে মেসেজ করতে চাইনি, অনেকদিন ভাবছি একটি মেসেজ করব, তবে সাহসে কোলে ওঠেনি। আজকে সাহস করেই ফেললাম, কারণ যেই মানুষটার ভিডিও দেখে মনে শান্তি পাই সেই মানুষটাকে একটা মেসেজ করাই যায়। রিপ্লাই দেওয়া না দেওয়া সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। যদি রুচিতে বাঁধে তাহলে একটা রিপ্লাই দিবেন, আর যদি রুচিতে না বাঁধে তাহলে রিপ্লাই দেওয়ার কোনো দরকার নেই। কত মানুষকে দেখলাম দিনের বেলা, যেই মানুষগুলো আমাকে দূর দূর করে সাইসাই করে, যে মানুষগুলো আমাকে দিনের বেলা গালি দেয়, সেই মানুষগুলো আমাকে রাতের বেলা আদর করতে করতে পাগল হয়ে যায়, আদর করতে করতে মরে যায়। মেসেজটা দেখে আমি থমকে গেলাম, একদম চুপ হয়ে গেলাম। মেসেজটা চেক করে দেখলাম গত 4 দিন আগে মেসেজটা দিয়েছেন। আসলে সচরাচর মেসেজ চেক করা হয় না, তাই আর দেখা হয়নি। তারপর আইডি চেক করে দেখলাম, তারপর তাকে কি রিপ্লাই দিলাম, লিখলাম আপনি বলুন, আমি আপনার জীবন গল্প শুনতে চাই। তার একদিন পর সে আবার রিপ্লাই দিল, সেখানে লেখা ছিল গতকাল আপনি যখন আমাকে মেসেজ দিয়েছিলেন তখন আমি একটা কাস্টমারকে আনন্দ দিতে ব্যস্ত ছিলাম, তাই গতকাল আমি ফেসবুকে ঢুকতে পারিনি, তাই রিপ্লাইটাও দিতে পারিনি। রিপ্লাই দিতে দেরি হয়েছে তার জন্য সরি। আসলে আমি আপনাকে নক দিয়েছিলাম আমার জীবন কাহিনী শোনার জন্য। আপনি কি শুনবেন? না শুনলেও ক্ষতি নেই, আমি লিখে রাখবো। পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। গুলশান 2 আমি বাবা মায়ের সঙ্গে বড় হয়েছি, লেখাপড়ায় বেশ ভালো ছিলাম। আর 10টা পরিবারের মতো বাবা মায়ের আদর শাসনে আমি বড় হয়েছি। আর 10টা সুখী পরিবারের মতোই ছিল আমাদের পরিবার। তবে বিপত্তি বাঁধলো ইন্টার পরীক্ষার পর। যখন আমি ভর্তি পরীক্ষার জন্য সবার মতো প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই সময় আমার মা মারা যায়। হার্ট অ্যাটাকে হুট করে মারা যায়। মাকে চির বিদায় দেওয়ার পর চলছিল বাবা আর আমার সংসার। কিন্তু মায়ের মৃত্যুর কারণে আমার পরীক্ষার প্রস্তুতি তেমন একটা ভালো নেওয়া হলো না, ভর্তি পরীক্ষায় টিকতে পারলাম না। তার কিছুদিন পরের ঘটনা, মায়ের অভাবে নাকি মায়ের শরীরের অভাবে একদিন বাবাকে দেখলাম হঠাৎ কাজের মেয়ের উপর ঝাঁপিয়ে পড়তে। ঠিক সেই সময় আমি বাড়িতে চলে আসি, যার কারণে সেদিন কাজের মেয়ের ক্ষতিটা হয়নি। কিছুদিন পর বাবা নতুন একটি বিয়ে করে আনে। নতুন মা আমাকে তেমন একটা দেখতে পারে না, প্রথম থেকে আমাকে মানতে পারে না, আমাকে দিয়ে সকল কাজ করায়। এভাবেই যাচ্ছিল দিন। একদিন হঠাৎ নতুন মায়ের একটি আত্মীয় বাড়িতে আসে। তার হাব ভাব আচার আচরণ আমার প্রথম থেকেই সন্দেহ হতো। সে আমার দিকে বাজে দৃষ্টিতে তাকাতো, সুযোগ পেলে উল্টাপাল্টা মন্তব্য করতো। তাই আমি সবসময় তার থেকে এড়িয়ে চলতাম, তার দূরে দূরে থাকতাম। কিন্তু আমি বুঝতে পারিনি আমার সামনে কি দিন আসতে যাচ্ছে। লোকটা সৌদি আরবে থাকতো, মাঝে মাঝে দেশে আসতো আর হোটেলে হোটেলে ঘুরে বেড়াতো, মেয়েদেরকে নিয়ে ফুর্তি করতো। সেই অভিজ্ঞতার থেকে মাকে একদিন বলে, এত সুন্দর একটা মেয়ে ঘরের মধ্যে রেখে দিচ্ছেন, একে ব্যবহার করলে তো অনেক টাকা উপার্জন করতে পারবেন। নতুন মা প্রথমে রাজি হতে চায়নি, তবে টাকার অ্যামাউন্ট দেখে রাজি হয়ে যায়। তারপর ওই লোকটা 4-5টা হোটেলে কথা বলে আমাকে ঠিক করে দেয়। সেদিন বাবা আর কিছু বলেনি, নীরবে নাকি সম্মতি দিয়েছিলেন। সেদিন বুঝেছিলাম আসলে টাকাই সব। টাকার কাছে মানুষ সকল কিছু বিক্রি করতে পারে, টাকার অ্যামাউন্ট বেশি হলে মানুষ ছুঁড়ে ফেলতে পারে না, আঁকড়ে ধরে যে কোনো কিছুর বিনিময়ে। তারপর থেকে হোটেল থেকে গাড়ি আসে আর আমি যাই। তারপর আমাকে নিয়ে ফুর্তি করে আবার বাড়িতে রেখে দিয়ে যায়, আর সমস্ত টাকা আমার মা বাবাই নেয়। জানেন, আমাকে একটা মোবাইল ফোনও ব্যবহার করতে দেওয়া হয় না। যদি আমি পালিয়ে যাই, বাসায় পুরনো একটা ল্যাপটপ আছে, সেখানে অনেক অনুরোধ করে নেট কানেকশন লাগিয়েছি। এছাড়া আমাকে ঘর থেকেও বের হতে দেওয়া হয় না, শুধু বাড়ি টু হোটেল, হোটেল টু বাড়ি, এই পর্যন্তই। আমাকে পেট ভরে খেতেও দেওয়া হয় না। যদি আমি মোটা হয়ে যাই, মোটা হলে তো আমার ডিমান্ড কমে যাবে। এই হলো আমার জীবন। আপনাকে পুরো গল্পটাই খুলে বললাম। আমি মুক্তি চাই, আপনি কি আমাকে মুক্তির পথ দেখাতে পারবেন, নাকি তবে আমার মুক্তির পথ? গল্পটা পড়ার পর আমি থমকে গেলাম, আমার পুরো শরীর জারিয়ে গেল। আচ্ছা, মানুষ কি এতটাও নিষ্ঠুর হতে পারে? তাই গল্পটা শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন।